ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকের আমরা আলোচনা করব ধারক ও ধারকত্ব নিয়ে, অর্থাৎ ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স দুটো নিয়ে আলোচনা করব। ব্যাপারটা সম্বন্ধে একটু বলি। প্রথমে ধারকত্ব সম্বন্ধে একটা আইডিয়া একটু পাওয়ার চেষ্টা করি। দেখো, কোনো পরিবাহীর ক্ষেত্রে তার আধানের সাথে কিন্তু তার বিভব সবসময় সমানুপাতিক হয়, অর্থাৎ পরিবাহীটাতে যত বেশি আমি চার্জ দেব তত তার পোটেনশিয়াল বৃদ্ধি পাবে, এটা আমরা জানি। যদি কিউ পরিমাণ আধান দিই, তাতে যদি সেই পরিবাহীর বিভবটা ভি পরিমাণ আধান দিলে তো বৃদ্ধি পাবে, তার মানে ভি পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি কিউ হলো সমানুপাতিক ভি, বা কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এই সিটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এবং এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তাহলে আমরা বলতেই পারি, দেখো ডান দিকের ওই বক্সের মধ্যে যে রিলেশনগুলো আছে সেখান থেকে আমরা কিউ ইজ ইকুয়াল টু সি ভি বা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি লিখতে পারি। অর্থাৎ ধারকত্ব হচ্ছে আধানের পরিমাণ এবং বিভব বৃদ্ধি, এই দুটো। বিভব বৃদ্ধি বলবো না, তাহলে বিভবের পরিবর্তন। আধান যদি কমিয়ে নেওয়া হয় বিভবও চেঞ্জ হয়ে যাবে, এবং আধান যদি দেওয়া হয় বিভব বৃদ্ধি পাবে, এই তো ব্যাপার। এই দুটোর তাহলে আধানের পরিমাণ এবং বিভবের যে পরিবর্তন, এই দুটোর রেশিও সেটা ধারকত্বের সঙ্গে সমান হয়। তাহলে ধারকত্ব সংজ্ঞাটা আমরা এখান থেকে কি পাচ্ছি? ক্যাপাসিট্যান্সের সংজ্ঞা। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ দরকার হয় তাকে সেই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স বলা হয়। এখানে আমরা দেখছি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি আছে, বা সেখান থেকে কিউ ইজ ইকুয়াল টু সি ভি বা ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এই তিনটে এখানে এক্সপ্রেশন দেওয়া আছে। কেন? একমাত্র অঙ্ক করার জন্য। অঙ্কে তোমাদের যেভাবে জিনিসপত্রগুলো দেওয়া থাকবে সেইভাবে আমরা সেই এক্সপ্রেশনটাতে পুট করে তাহলে আননোন কোয়ান্টিটি নির্ণয় করতে পারবো। আর এই যে ধারকত্ব, এই ধারকত্বর এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড, আর এর সিম্বল হচ্ছে ক্যাপিটাল এফ। ফ্যারাড যেহেতু ক্যাপিটাল এ, ফ্যারাডে তার নামানুসারে হয়েছিল, সেজন্য ক্যাপিটাল এফ হচ্ছে সিম্বল। এছাড়া অন্যান্য এসআই ইউনিট মানে হচ্ছে যে ফ্র্যাকশনাল এসআই ইউনিট, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড। সাধারণত এইভাবেই আমাদের কিন্তু এই সমস্ত মাইক্রোফ্যারাড ইত্যাদি এই এইগুলোই ব্যবহারিক ইউনিট হয় একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে। সেগুলো আমরা ক্যাপাসিটারের সম্বন্ধে পরে পড়ছি, এখন কোনো পরিবাহীর ক্যাপাসিট্যান্স সম্বন্ধে আলোচনা করছি। আর এর ডাইমেনশন হয় m টু দ্য পাওয়ার -1, l টু দ্য পাওয়ার -2, t টু দ্য পাওয়ার 4, i টু দ্য পাওয়ার 2। এইবারে দেখে নিই যে এই যে আমরা বললাম যে বিভিন্ন এক্সপ্রেশন, কিউ ইজিক্যাল টু সি ভি বা সি ইজিক্যাল টু কিউ বাই ভি বা ভি ইজিক্যাল টু কিউ বাই সি, সেটা দিয়ে একটা নিউমেরিক্যাল প্রবলেম কিভাবে আমরা সলভ করব। ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য কন্ডাক্টর if 5 coulomb of charge is flowing and 2 volt of potential is applied। বলছে একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে দিয়ে 5 কুলম্ব চার্জ সেখানে প্রবাহিত হচ্ছে এবং তার মধ্যে যে বিভব প্রদান করা হয়েছে তার ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। তাহলে ওই পরিবাহীটার ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। ক্যাপাসিট্যান্সের একটাই তো রিলেশন, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সি ভি বা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ এর ভ্যালু হচ্ছে 5 কুলম্ব আর ভি এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2.5 ফ্যারাড। এইবারে যে এই একটা পরিবাহী, একটা কন্ডাক্টর, তার ক্যাপাসিট্যান্স কোন কোন জিনিসের ওপর নির্ভর করছে, কোন কোন ফ্যাক্টরস সেই একটা পরিবাহীর ক্যাপাসিট্যান্সকে প্রভাবিত করছে, সেইটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রথমে এরিয়া অফ দ্য কন্ডাক্টর। একটা কন্ডাক্টর বা একটা পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তার ক্যাপাসিট্যান্স বা তার ধারকত্ব তত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা পরিবাহীর ধারকত্ব তার ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া তার সঙ্গে সমানুপাতিক হয়।
সাইজ অফ দ্য কন্ডাক্টর। সাইজ যদি যত একটা পরিবাহীর সাইজ যত বৃদ্ধি পাবে, পোটেনশিয়াল বা বিভব একটা পরিবাহীর দেখা যায় তত কমতে থাকে। আর ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ভি যত কমবে সি তত বাড়বে। তাহলে আলটিমেটলি কি হলো, একটা পরিবাহীর যত সাইজ বৃদ্ধি পাবে তত সেই পরিবাহীর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বৃদ্ধি পাবে। এইবারে বলছে প্রেজেন্স অফ আনচার্জড কন্ডাক্টর নিয়ার দ্য চার্জড কন্ডাক্টর। যে চার্জড কন্ডাক্টরটা রয়েছে সেই কন্ডাক্টরের আশেপাশে অন্যান্য কোনো পরিবাহী আছে কি না সেটার ওপর নির্ভর করছে। একটা পরিবাহী তার ক্যাপাসিট্যান্স কত হবে সেটা সেই যে পরিবাহীটাকে আমরা পরীক্ষা করছি, মানে পরীক্ষাধীন যে বস্তুটা রয়েছে তার কাছে অন্য কোনো পরিবাহী থাকলে, বিশেষত সেই সেকেন্ড কন্ডাক্টরটা যদি আনচার্জড হয় বা আর্থড হয়, ভূসংলগ্ন হয়, মোট কথা তার থেকে চার্জ যেন তার গায়ে না থাকে, তাহলে দেখা যায় যে পরীক্ষাধীন যে কন্ডাক্টর তার ক্যাপাসিট্যান্স কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর প্রেজেন্স অফ আদার মিডিয়াম নিয়ার দ্য চার্জড কন্ডাক্টর, মানে ওই চারপাশে কীরকম মাধ্যম রয়েছে এইটার ওপরও কিন্তু নির্ভর করে। মানে চারদিকে যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়, কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে কিন্তু তার ধারকত্ব বেড়ে যায়। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান আবার যত বৃদ্ধি পায় তত তার ধারকত্বের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এগুলো সমস্ত আমরা পরে আস্তে আস্তে পড়ছি, কিন্তু মোটামুটি জেনে রাখলাম যে একটা কন্ডাক্টর তার ক্যাপাসিট্যান্স এই জিনিসগুলোর ওপর নির্ভর করে। এইবারে আমরা পড়ব একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর। অর্থাৎ দেখো ওপরের যে ছবিটা রয়েছে সেখানে একটা গোলীয় পরিবাহী স্ফেরিক্যাল কন্ডাক্টর, তার ধারকত্ব কি হবে সেইটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ধারকত্ব নির্ণয় করতে গেলে আমি দেখতে পাচ্ছি কিউ আর ভি দরকার হয়। কিউ হচ্ছে তার মধ্যে কি পরিমাণ চার্জ দেওয়া হয়েছে সেইটা আমাদের জানতে হবে। সেটা কিউটা কিউয়ের আকারেও জানতে পারি বা তার চার্জ ডেনসিটির আকারেও জানতে পারি। চার্জ ডেনসিটি যদি হয় সারফেস চার্জ ডেনসিটি, তাহলে আমরা কিউয়ের পরিমাণটা ওই সারফেস চার্জ ডেনসিটি তার সাথে পুরো জিনিসটার ক্ষেত্রফল গুণ করলেই পেয়ে যাব মোট চার্জ। আর যদি সেটা হয় ভলিউম চার্জ ডেনসিটি, মানে একক আয়তনে তার কতখানি চার্জ দিয়েছে, তাহলে সেইটার সাথে সেই ডেনসিটির সাথে পুরো পরিবাহীটার কতটা ভলিউম সেটা গুণ করলেই কিউ পেয়ে যাব। তো কিউ পাওয়ার উপায়গুলো হচ্ছে আমার এগুলো, হয় আমাকে একদম গোটা কিউয়ের ভ্যালুই বলে দেবে, অথবা আমাকে চার্জ ডেনসিটি বলে দেবে। ডেনসিটি বলে দিলেও তার সঙ্গে উপযুক্ত ফ্যাক্টর গুণ করে আমাকে তার মোট চার্জ এটা বের করে নিতে হবে। আর একটা রয়েছে ভি নির্ণয় করা। ভি নির্ণয় করা তো আমরা আগের চ্যাপ্টারগুলো শিখেই এসেছি। যদি আমরা সরাসরি বিভব নির্ণয় করতে পারি তো ভেরি গুড, আর যদি না পারি তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড, সেটা আরও আগের চ্যাপ্টারে পড়েছি, সেই ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করে সেখান থেকে আমরা ভি ভ্যালু বের করতে পারি। তাহলে ভি আর কিউ নির্ণয় করা থাকলেই কিন্তু আমরা বের করতে পারবো যে কোনো শেপের পরিবাহীর ক্যাপাসিট্যান্স। এখানে দেখো, যদি একটা পরিবাহী তার রেডিয়াস হয় আর এবং তার মধ্যে কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে আমরা জানি যে একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে 1/4πε0 কিউ বাই আর হয়। আর যদি সেটা বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে 1/4πε, মানে কে ইন্টু ε0। এইগুলো আমাদের এখনকার আলোচ্য বিষয় নয়, তবু আমি জিনিসটা বলে দিচ্ছি। ইন্টু কিউ বাই আর এত ভোল্ট হয়। আর সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কিউ বাই দিস ওয়ান মানে এসে যাচ্ছে 4πε বা 4πKε0 ইন্টু আর এত ফ্যারাড। এবারে আমরা জানি 1/4πε0 ভ্যালু কত হয়, আর কে এর ভ্যালু হচ্ছে শূন্যস্থানে কত হয়
তাহলে সেখানে যদি আমরা সেগুলোকে ইনপুট করি তাহলে শূন্য স্থানে সেই একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর তার ধারকত্ব এসে যায় R/9 × 10⁹ ফ্যারাড। তাহলে যে কোনো জিনিসেরই আমরা যখন নির্ণয় করব তখন দেখতে হবে ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে গেলে টোটাল চার্জ আর টোটাল ভোল্টেজ সেটা আমরা জানতে পারছি কিনা, টোটাল পোটেনশিয়াল এটা আমরা জানতে পারছি কিনা, তাহলেই আমরা সে দুটো Q/V করে নির্ণয় করতে পারবো। এইবারে রয়েছে যে আহিত পরিবাহী স্থিতিশক্তি, মানে একটা চার্জ কন্ডাক্টর তার মধ্যে কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। অ্যাকচুয়ালি একটা কোনো আনচার্জড মানে অনাহিত কোনো পরিবাহীকে যখন আমরা চার্জিং করি, যখন আমরা বাইরে থেকে তার মধ্যে চার্জ দিই, তখন সেই চার্জ দেওয়ার সময় কিছু পরিমাণ কাজ করতে হয়। এই কাজ করতে যে পরিমাণ শক্তির খরচা হয় সেই শক্তিটাই কিন্তু ওই পরিবাহীর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এইবারে আমি ধরে নিতে পারি যে ফার্স্টে তো একটা আনচার্জড কন্ডাক্টরকে চার্জ করব, তাহলে প্রথমে পরিবাহীটার মধ্যে চার্জ ছিল 0, এবারে একটু একটু করে আমি চার্জ দিচ্ছি, তার ফলে তার বিভবও বৃদ্ধি পাচ্ছে। এইবারে যখন আমি আধানগুলো দিচ্ছি তখন কিন্তু পরিবাহীটা কোনো নির্দিষ্ট বিভবে থাকছে না, আমার তার বিভব কিন্তু পরিবর্তনশীল। এইবারে আমি ধরে নিলাম যে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে পরিবাহীটার আধান এবং বিভব যথাক্রমে Q এবং V, ঠিক আছে? তাহলে এই অবস্থা Q = CV তো আমরা জানি, যদি C ওর ক্যাপাসিট্যান্স হয়, তাহলে এই অবস্থায় পরিবাহীটাকে ক্ষুদ্র dQ আধান দিলে যদি V বিভবের ফলে বিকর্ষণ বল হয়, তাহলে সেই বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে Q/C × dQ, মানে V × dQ। এইবারে চার্জটাকে কি করছি আমি 0 থেকে Q পরিমাণে নিয়ে Qতে নিয়ে যাচ্ছি, তাহলে টোটাল যে ওয়ার্ক ডান করতে হচ্ছে ওই V বিভবজনিত বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কাজটা করছি সেটা আমি সোজাসুজি বলে দিতে পারি যে ইন্টিগ্রেশন V dQ, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে Q। তাহলে এইখান থেকে এই ইন্টিগ্রেশনটা করে আমি আসছি U = ½ CV²। এবারে তুমি CV যার যেরকমভাবে ভ্যালু রিপ্লেস করো, তাহলে হবে ½ CV² বা ½ Q × V। এটাই হচ্ছে ওই পরিবাহীটার মধ্যে চার্জ দেওয়ার সময় তার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকছে তার পরিমাণ। এবারে আবার এখানে একটা অঙ্ক আছে, if the capacitance of a capacitor is 50 farad charged to a potential of 100 volt, বলছে একটা ক্যাপাসিটার যার 50 ফ্যারাড হচ্ছে তার ক্যাপাসিট্যান্স এবং তাকে 100 ভোল্টে চার্জ করা হলো, মানে চার্জ দিতে দিতে তার বিভবটা 100 ভোল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ক্যালকুলেট দ্য এনার্জি স্টোরড ইন ইট, তাহলে সেই কাজটা করতে গিয়ে তার মধ্যে কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে কি কি বলে দিয়েছে, C বলে দিয়েছে আর V বলে দিয়েছে, তার মানে ½ QV নেব না, ½ CV² আমি ইউজ করব, অর্থাৎ U = ½ CV²। ব্যাস, হাফ রইল। C হচ্ছে 50 ফ্যারাড 50 আর V হচ্ছে 100 ভোল্ট মানে 100²। সেখান থেকে পাওয়া গেল যে 250 × 10⁻³ জুল। এইবারে বারবার যে বলছি না যে ক্যাপাসিটার, এটা আমি পরে আলোচনা করব, সেই ক্যাপাসিটার জিনিসটা যে কি সেটা একটু আলোচনা করা যাক। ক্যাপাসিটার মানে সে কিছু একটা ক্যাপাসিটি আছে। কিসের ক্যাপাসিটি আছে তার? চার্জ ধরে রাখার ক্ষমতা, চার্জ ধরে রাখার ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটার বা একটা ধারক সে হচ্ছে এমন একটা সিস্টেম যার সাহায্যে কোনো পরিবাহীর ক্যাপাসিট্যান্স আমরা বৃদ্ধি করতে পারি। কিভাবে পারি তার ডেফিনিশন আগে বলে দিই। ডেফিনিশনটা হচ্ছে একটা ইনসুলেটেড এবং তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটা ভূসংলগ্ন পরিবাহী এনে, নিচের ছবিটা দেখো, পরপর আমি এরপরে ব্যাখ্যা করছি। একটি ভূসংলগ্ন পরিবাহী এনে এই ইনসুলেটেড পরিবাহীটার ধারকত্ব যদি আমি কৃত্রিমভাবে বৃদ্ধি করি তাহলে পুরো ব্যবস্থাটাকে বলা হয় একটা ক্যাপাসিটার বা ধারক।
নিচের ছবিটাতে দেখো, প্রথমে একটা ইনসুলেটেড পাত রয়েছে ফার্স্ট ছবিটাতে, ছবি যে প্লেটটা রয়েছে সেটাকে একটা আমি কোনো ইলেকট্রোস্কোপ বা কোনো একটা তড়িৎ যন্ত্রের সাহায্যে যুক্ত করেছি। এইবারে সেই তড়িৎ যন্ত্রের সাথে যুক্ত করেছি মানে কি, সেই যন্ত্রটা থেকে চার্জড হচ্ছে যে প্লেটটা। মনে করা যাক সম্পূর্ণ চার্জড অবস্থায় এই প্লেটটার বিভব হয়েছে +V, পজিটিভলি চার্জ রয়েছে। এখন প্লেটের যদি ধারকত্ব হয় C, তাহলে এই অবস্থায় তার মধ্যে কি পরিমাণ আধান রয়েছে, Q = C/V। এখন এই প্লেটটার সামনে একই রকমের একটা বি প্লেট রাখা হলো, তার ফলে বি প্লেটের ওপরে প্লেটের আবেশের ফলে বা ইন্ডাকশানের ফলে বি প্লেটের ভেতর দিকে নেগেটিভ চার্জ এবং বাইরের দিকে পজিটিভ চার্জ তৈরি হবে, এটা আমরা জানি। এই যে ভেতরে ইনডিউস যে নেগেটিভ চার্জ তৈরি হলো, সেইবারে কি করবে, প্লেটের পজিটিভ চার্জকে কিছুটা কমিয়ে দেবে। আবার অবশ্য যে ওই পজিটিভ চার্জ তৈরি হলো সে আবার প্লেটের ভোল্টেজটাকে কিছুটা, মানে পোটেনশিয়ালটাকে কিছুটা বাড়িয়ে দেবে ঠিকই, কিন্তু যে নেগেটিভ চার্জটা রয়েছে সে তো প্লেটের বেশি কাছে রয়েছে, তাহলে তার এফেক্টটা বেশি হবে। অর্থাৎ টোটালি সামগ্রিকভাবে প্লেটের বিভব কিছুটা কমে যাবে। আর বিভব কমে যাওয়া মানে কি, ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। তাহলে ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে মানে কি, সে এখনও স্যাচুরেটেড হয়নি, তার চার্জ ধরে রাখার ক্ষমতা এখনও বেড়ে রয়েছে। তখন আবার তড়িৎ যন্ত্র থেকে ওর মধ্যে আরও চার্জ আসতে থাকবে, অর্থাৎ সেখানে আরও চার্জ ভেতরে ঢুকতে থাকবে। প্লেটের মধ্যে চার্জ ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো। এইবারে আমি যদি একদম পরের ছবিটা দেখো, এইবারে আমি যদি ওই বি প্লেটটাকে ভূসংলগ্ন করে দিই, আর্দিং করে দিই, তাহলে কি হবে, তাহলে যে পজিটিভ যে চার্জ তৈরি হয়েছিল ওটা তো ফ্রি চার্জ, সে তো পৃথিবীর মধ্যে দিয়ে চলে যাবে। তার ফলে বি প্লেটের মধ্যে শুধুমাত্র নেগেটিভ চার্জ রইল এবং সেটা তখন প্লেটের পজিটিভ চার্জকে আরও কমিয়ে দেবে, মানে কি এই পজিটিভ চার্জের ওপর এফেক্ট করে তার পোটেনশিয়ালটাকে আরও কমিয়ে দেবে। ফলে ক্যাপাসিট্যান্স আরও বৃদ্ধি পাবে, চার্জ আরও ঢুকবে তড়িৎ যন্ত্র থেকে। এইভাবে আমরা কি করছি, ক্যাপাসিট্যান্স কাজ করে, একটা ক্যাপাসিটার কাজ করে, আমরা কৃত্রিমভাবে ক্রমশ তার ক্যাপাসিট্যান্স বৃদ্ধি করে দিই, তার ফলে তার চার্জের ধারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই হচ্ছে আমার ক্যাপাসিটারের কার্যনীতি। দেখো নিচে অ্যাকচুয়ালি ক্যাপাসিটার কীরকম বেসিক স্ট্রাকচারটা ওপরের ছবিতে রয়েছে, যে দুদিকে দুটো সবসময় যে প্লেট থাকতে হবে তার কোনো মানে নেই, সেটা আমি বলছি। আর মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, আর তার সিম্বল, আমরা যে সার্কিটে যে সিম্বল ইউজ করি সেটা হচ্ছে দুটো প্যারালাল লাইন, তার মানেই একটা ক্যাপাসিটারকে বোঝায়। এই ক্যাপাসিটার অনেক রকমের হয়, মানে এই প্লেট আর বি প্লেট সেগুলোর শেপের ওপর নির্ভর করে আমরা অনেক রকমের ক্যাপাসিটার বলতে পারি, যেমন প্যারালাল প্লেট ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার ইত্যাদি। কিন্তু আমরা আমাদের এই যে ক্লাসে, এই যে 12 আমরা যে ক্লাস করছি সেখানে শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটার এবং স্ফেরিক্যাল ক্যাপাসিটার এই দুটো নিয়ে আলোচনা করব। তাই ডান দিকে দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটার কীরকম জিনিসটা হয় আর স্ফেরিক্যাল ক্যাপাসিটার কীরকম হয় তার একটা মোটামুটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। প্যারালাল প্লেট ক্যাপাসিটার হচ্ছে দুটো প্যারালাল প্লেট থাকে, তাদের একজনকে চার্জ করা হয়, চার্জ দেওয়া হয়, আর আরেকজন ওই বি প্লেটের মতন কাজ করে, এবং তাদের মাঝখানে বায়ু থাকলে বায়ু বা অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম সেখানে রাখা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আর এই প্লেট দুটো স্ফেরিক্যাল ক্যাপাসিটারে কি হয়, দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার, দুটো সমকেন্দ্রিক গোলক, তাদের মধ্যে ওই একটা গোলক প্লেট আর আরেকটা গোলক বি প্লেট, এদের মতন কাজ করে। এইগুলোকে নিয়েই আমরা আলোচনা করব। তার আগে জেনে নিই যে একটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত এরিয়া অফ ক্রস সেকশন অফ প্লেটস, ওই প্লেট যে প্লেটগুলো প্লেট আর বি প্লেট তাদের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে এবং সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় ক্যাপাসিট্যান্স তত বৃদ্ধি পায়। দুটো
প্লেটের মাঝখানে কোন মিডিয়াম রয়েছে, কোন মাধ্যম রয়েছে তার ওপর নির্ভর করে। ওই যে বললাম বায়ু মাধ্যমও থাকতে পারে, অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামও থাকতে পারে। অর্থাৎ সেখানে যদি মানে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা রয়েছে তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কে, তার ওপরে নির্ভর করে। কে এর মান যত বৃদ্ধি হয় তত তার ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়। আবার আর দুটো প্লেটের মধ্যে দূরত্বের ওপর নির্ভর করে। দুটো প্লেটের মধ্যে দূরত্ব যদি ডি হয় তাহলে ডি এর সাথে ব্যস্তানুপাতিক হয়, মানে দূরত্ব যত বৃদ্ধি পায় তত ক্যাপাসিট্যান্সের মান কমতে থাকে, আর দূরত্ব যত হ্রাস পায় তত ক্যাপাসিট্যান্সের মান বৃদ্ধি পেতে থাকে। এই হচ্ছে দেখো নিচে যে একটা চার্ট রয়েছে, এটাতে বুঝতে পারবে যে প্লেটের এরিয়ার ওপর কিভাবে ডিপেন্ড করে। ছোট এরিয়া মানে হচ্ছে লো ক্যাপাসিট্যান্স, বড় প্লেটের এরিয়া মানে মোর ক্যাপাসিট্যান্স। প্লেটের স্পেসিং মানে দুটোর মধ্যে ডিস্টেন্স ডি, যদি ডিস্টেন্স বড় হয় তাহলে ক্যাপাসিট্যান্স কম হয়, কাছাকাছি যদি প্লেটগুলো থাকে তখন ক্যাপাসিট্যান্স বেশি হয়। আর হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। যদি এয়ার থাকে তাহলে তার থেকেও, যদি ভেতরে কোনো এখানে গ্লাস রেখেছে মানে যদি ডাইইলেকট্রিক অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়। এই হচ্ছে ক্যাপাসিট্যান্সে আমরা আগেরবার পড়েছিলাম কি কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স কিসের ওপর নির্ভর করে, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের, এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের ওপর নির্ভর করে। এইবারে ক্যাপাসিটরকে যখন আমরা ব্যাটারির সাথে যুক্ত করছি তখন সেই ধারকে বা সেই ক্যাপাসিটরের মধ্যে চার্জ জমা হতে থাকছে, একের পর এক জমা হতে থাকছে। তার আমি কৃত্রিমভাবে ধারকত্ব বৃদ্ধি করে তার মধ্যে আমি চার্জ আরও ভেতরে এসে ইনপুট করাচ্ছি, ভেতরে জমা করছি। একে বলা হয় ক্যাপাসিটরের চার্জিং। এইবারে যদি আমি ব্যাটারিটাকে খুলে নিয়ে ওই ধারকের দুটো প্লেটটাকে মানে পুরো ক্যাপাসিটরটাকে একটা সার্কিটের সাথে যদি যুক্ত করে দিই তখন কি হয়, তখন আস্তে আস্তে কারেন্টের পরিমাণ বাড়তে থাকে, মানে ওই চার্জগুলো ফ্লো হতে থাকে, অর্থাৎ ক্যাপাসিটর ডিসচার্জড হতে থাকে। এইভাবে আমরা ক্যাপাসিটরকে চার্জিং এবং ডিসচার্জিং করে থাকি। আর লাস্টে একটা অঙ্ক রয়েছে, দেখে নিই কীভাবে অঙ্কগুলো করব। A 5 microfarad capacitor is charged to 12 volt. একটা ক্যাপাসিটার, তার ক্যাপাসিট্যান্স হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। এখানে কিন্তু মাথায় রাখতে হবে শুধু ফ্যারাড নয়, মানে ফ্যারাড ইন্টু 10⁻⁻6। সেটার 12 ভোল্ট পর্যন্ত তাকে চার্জ করা হয়েছে। দ্য পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ আ 12 ভোল্ট ব্যাটারি অ্যান্ড ভাইস ভার্সা। পজিটিভ প্লেটটাকে একটা 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফাইন্ড দ্য হিট ডেভেলপড ইন দ্য কানেক্টিং ওয়্যার। আচ্ছা, হিট ডেভেলপড কথাটার মানেই হচ্ছে তার মধ্যে কী পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটাই তো, মানে সে তার পরিমাণে তার মধ্যে ডিসচার্জিং হওয়ার সময় কী পরিমাণে পোটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে সেইটাই হচ্ছে ওর মধ্যে হিট যাবে, সেটা হিটে ট্রান্সফার হবে। আর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু পজিটিভটাকে নেগেটিভ এন্ডের সঙ্গে যোগ করা হয়েছে, তার মানে সেই ক্যাপাসিটারটার মধ্যে টোটাল যে পোটেনশিয়াল সঞ্চিত হচ্ছে সেটা হলো 12 + 12 মানে 24 ভোল্ট। এইটা কিন্তু 12 ভোল্ট হয়ে যায় বা 12 - 12 হয়ে 0 হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি দুটো অপোজিট পোল, একটার পজিটিভ প্লেট আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, তাহলে হচ্ছে 24 ভোল্ট। এইটাই 24 ভোল্ট জানা হয়ে গেল। তাহলে হাফ CV², সি এর ভ্যালু হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, 5 × 10⁻⁻6। আর ভি হচ্ছে 24, তাই 24², ব্যাস এখান থেকে আসছে 1.44 মাইক্রোজুল এনার্জি। তো যে পরিমাণ হিট উৎপন্ন হচ্ছে সেটা আমরা জুলে এক্সপ্রেস করি। তাহলে ক্যাপাসিট্যান্স এবং ক্যাপাসিটার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আমরা করতে পারলাম। সামনের ক্লাসে আমরা কি করব, ক্যাপাসিটারের সম্বন্ধে আরও কিছু তথ্য, ক্যাপাসিটারের বিভিন্ন ভাগ, এইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হয়ে গেল।